ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট 509 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে 462 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে 402 জন ছাত্র এবং 60 জন ছাত্রী। অপরদিকে 47 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করে ডাকসু নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী হল সংসদে 1109 জন প্রার্থীর মধ্যে 1108 জনের মনোনয়ন বৈধ হয়েছে। মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী আগামী 23 আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসুতে সহসভাপতি ভিপি পদে 48 জন, সাধারণ সম্পাদক জিএস 19 জন এবং সহ সাধারণ সম্পাদক বা জিএস পদে 28 জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি জারি করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা পক্ষকে উপহার বিতরণ, আপ্যায়ন, আর্থিক সহায়তা বা সেবামূলক কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আচরণবিধির ঘোষণা দেন। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে বন্দরনগরী নারায়ণগঞ্জে দিনকে দিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এর ফলে মারাত্মক হুমকির মুখে রয়েছে নারায়ণগঞ্জের যুব সমাজ। স্থানীয়রা বলছেন, একটি ভয়হীন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা তারা থাকছেন উদাসীন। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে সাম্প্রতিককালে মাদকের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ব্যাংকলিনী এলাকায়। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা বন্দরনগরীর ব্যাপারী রেল স্টেশন, জোরপুর ও তোক্কার মাঠ এলাকাতে। মাদক কারবারের ভয়াল ছোবল আছড়ে পড়েছে 23, 24 ও 25 নম্বর ওয়ার্ড ও দেউলিচোড়াপাড়া এলাকার লক্ষণখোলাতেও। এছাড়াও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জুড়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে থেমে নেই চুরি ছিনতাইও। স্থানীয়রা বলছেন, একটি ভয়হীন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের নেই কোনো নজরদারি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। মাদকের করাল গ্রাসে যুবকদের পাশাপাশি সবচেয়ে বেশি শিকার হচ্ছে তরুণ সমাজ, যার খেসারত দিতে হচ্ছে ভুক্তভোগী পরিবারের অনেকেরই। কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, যত অপরাধ, সব অপরাধের কেন্দ্র হচ্ছে মাদক। সবাই বলছেন, নারায়ণগঞ্জে চুরি ছিনতাই সাধারণ মানুষের কাছে এখন যেন নিত্যদিনের সঙ্গী। এর প্রতিকারে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের নেই কোনো যথাযথ পদক্ষেপ। আমাদের দেশের আইন প্রশাসন এটাকে খুব ভালোভাবে নজর দিক, খুব ভালোভাবে হস্তক্ষেপ করুক, আমরা এটা চাই। তারা জানান, কর্তৃপক্ষের যথাযথ নজরদারি আর উদাসীন মনোভাবের কারণে নারায়ণগঞ্জে দিনকে দিন বেড়েই চলেছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবাই মিলে যদি মাদককে নির্মূল করতে চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদককে আমরা নির্মূল করতে পারবো। আর তাই মাদক নির্মূল সহ চুরি ছিনতাই রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম। ওয়ার্ডে বা প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা কাজ করছি, আমরা খুব শীঘ্রই একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করব। আর মাদক প্রতিরোধে আগের মতোই অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে সাম্প্রতিককালে বহু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন। 6 শতাধিকের অভিযান পরিচালনা করি, তার মধ্যে আমরা 203টি মামলা রুজু করি এবং তার এগেনিস্টে আমরা 213 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু তাই নয়, সমাজে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমাদের তরফ থেকে আমরা তাদেরকে জানিয়েছি যে সমস্ত স্পটগুলোতে বিশেষ করে ভোরের দিকে এই ছিনতাইগুলো বেশি হয়। হুঁশিয়ারি সমিতির তাদের আমাদের কাছে কিছু কমপ্লেইন ছিল, সেই জন্য আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি। আর শহর কেন্দ্রিক যেগুলো হয় সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। মাদারীপুরে কালকিনিতে সম্প্রতি বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অহরহ চুরি হচ্ছে। স্থানীয়রা বলছেন,
বখাটেদের নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আর পুলিশ বলছে চুরি ছিনতাই ঠেকাতে নিয়মিত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতিদিনই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দিনে কিংবা রাতে চুরি ছিনতাই হওয়ার কারণে অনেকে বাড়িঘর ছেড়ে যেতেও ভয় পাচ্ছেন। বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থানে তালা ভেঙে কৌশলে মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটছে। এতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। কিছুদিন আগে আমাদের চাতাল থেকে 26 মণ ধান চুরি হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আমরা এই যে পরের থেকে ঋণ আনি, ঋণ কি করে দেব এবং আমরা এইভাবে কিভাবে চলবো? আমার 2টা ভ্যান নিয়ে গেছে, ডিউটি অফিসারের কাছে গেছি, থানায় দেওয়ার পরে সে আমার জিটি নিয়ে নেয়। অনেকক্ষণ পরে বলে আপনি ভ্যান আমি যা খোঁজেন। এভাবে হলে আমি থানায় যাই, আমি কোনো সাহায্য পাইনি। আমি গেছি হসপিটাল যাওয়ার পর লয়ে গেছি ভ্যান নিছি, ইমার্জেন্সি সামনে থইছি, নিয়ে আমার নাতি পানিতে পড়ছে, খেয়ে নিয়ে গেছি। আইয়া দেখি আমার ভ্যানটা নাই, 10 মিনিট 15 মিনিট রয়েছে। মামলা কিংবা অভিযোগ করার পরও অপরাধী ধরা না পড়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। মেইন ঘরের দরজার তালাইটা ভাঙ্গা পরে আমি ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পরে দেখছি যে আমার আলমারি এটা ভাঙ্গা। আলমারি ভাঙ্গা আমার ঘর থেকে 9 ভরি স্বর্ণ নিছে, আর 22 থেকে 25,000 টাকা ছিল, এটা নিয়ে গেছে। তো 1 বছরের মধ্যে কালকিনিতে আমার বাসায় 2বার চুরি হয়েছে। এর আগে আমরা জিডি করছি, কিন্তু পুলিশ আসছে, কিন্তু সেই চোরের কোনো মালামাল উদ্ধার হয় নাই। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে তারা চোর চক্রকে শনাক্ত করতে এবং চুরি ঠেকাতে নিয়মিত এলাকায় টহল দিচ্ছে। আমার দিনে 2টি মোবাইল পার্টি এবং রাত্রে 2টি মোবাইল পার্টি বের হয়। যেহেতু চুরি ছিনতাইয়ের কিছুটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে, এই লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমি মোবাইল এবং টহল টিম আরো 2টা বৃদ্ধি করেছি, যাতে এই চুরি ছিনতাইগুলো খুব সহজেই প্রতিরোধ করা যায়। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশি তৎপরতা বাড়ানোর তাগিদ এলাকাবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের, তাই হতাশ হয়ে পড়েছেন জেলে ও মৎস্য আড়তদার। মৎস্য বিভাগ বলছেন মেঘনা তেতুলিয়ায় ডুবোচরের কারণে ইলিশের মাইগ্রেট অনেকটা কম, তবে কিছুদিনের মধ্যে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে, ঘুরে দাঁড়াতে পারবেন জেলে আড়তদাররা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ভোলার মেঘনা এবং তেতুলিয়ায় ভরা মৌসুমেও ইলিশের কাঙ্ক্ষিত দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলে পরিবার ও আড়তদাররা। মাছঘাটগুলিতে ঘুরে দেখা গেছে নদীতে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, তাই একরকম হতাশ হয়ে ফিরছেন জেলেরা। নদীতে মাছ শিকার বন্ধ থাকার সময় প্রায় সরকারি সহায়তা অপ্রতুল বলছেন জেলেরা। তার উপর এনজিওর কিস্তি আর দাদন সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়ছেন মৎস্যজীবীরা। নদীতে কোনো মাছ নাই, আমরা না খেয়ে মরতেছি, কিস্তি দিতে পারতেছি না। ট্রলার খরচা যায় কমসে কম 2000-3000 টাকা, কিন্তু মাছ পাই 300 টাকা 400 টাকা। আমরা নদীতে যে মাছ পাই, এই মাছে আমাকে কোনো পোষায় না। মনে করেন যে জো আইলে কাঁড়াল আইলে আর কি 2-4টা পায়, আর কাঁড়াল না হইলে যাইলে মাছ কম হয় আর কি। একই কারণে বিপাকে আড়তদাররাও। পর্যাপ্ত মাছ না ওঠায় মিলছে না জেলেদের সঙ্গে হিসেব নিকেশ, যার প্রভাব পড়ছে ক্রেতাদের উপর। ধার দেনা করে ব্যাংকের থেকে টাকা নিয়ে এবং ঢাকা আড়ত থেকে টাকা না জেলেদের মাঝখানে দিছে, কিন্তু এখন কোনো মাছ নাই বলেই চলে। 2টা একটা যা আছে অনেক দাম। 5000 টিয়ার মাছ কিনছি, তো এ বেশি কি বসবো আর কি ব্যবসা হইব আর কি খামো আমরা। মাছ মোটামুটি জায়গার দাম খুব চড়া, কিন্তু আমরা সাধারণ মানুষ কিনতে খুব হিমশিম ফেটে যায়। আমরা একটা জিনিস আশা করছিলাম যে মানে ভাদ্র আশ্বিন মাস হইলে আমাকে পিছলে গাত্তি গুত্তি পূরণ হইব, কিন্তু তাও দেই একই অবস্থা। মৎস্য বিভাগের কর্মকর্তা বলছেন সাগর মোহনায় কিছু ইলিশ পাওয়া যাচ্ছে, তবে মেঘনা এবং তেতুলিয়ায় আমাবস্যার সময় শুরু হলে ইলিশ শিকার করতে পারবে জেলেরা। পানির ঘনত্বটা কমবে, পাশাপাশি স্রোত একটু কমবে, পাশাপাশি নদী একটু সবুজ আকার ধারণ করবে, তখন কিন্তু ইলিশ মাছ আমাদের নদীতে মাইগ্রেট করবে, এবং সেটা হয়তো এই যে আগামী 2-3 দিন পর অমাবস্যা শুরু হবে, আশা করছি অমাবস্যার গণে তারা নদীতে ইলিশ মাছটা ভালো পাবে। সচেতন মহল মনে করছেন ঋতু পরিবর্তনের কারণে ইলিশ নদীতে আসার সময় পরিবর্তিত হয়েছে। বিষয়টি ভেবে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। রাজধানীতে 80 টাকার নিচে কোনো সবজি মিলছে না। এছাড়া ব্রয়লার মুরগি কেজি প্রতি 170 থেকে 180 টাকায়, সোনালী মুরগি 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে প্রতি কেজি পটল 80 থেকে 100 টাকা, টমেটো 150 থেকে 180 টাকা, করলা 100 থেকে 120 টাকা, চিচিঙ্গা 80 টাকা এবং শসা, ঝিঙ্গা ও ধুন্দল 100 টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজি হিসেবে পরিচিত ফুলকপি ও মূলা বাজারে পাওয়া যাচ্ছে, দাম তুলনামূলক বেশি।
এক একটি ফুলকপি 120 টাকা এবং প্রতি কেজি মূলা 70 থেকে 80 টাকায় বিক্রি হতে দেখা গেল। দর্শক, বাজার দর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন শান্তিনগর বাজার থেকে সহকর্মী শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, রয়েছি আমি রাজধানী শান্তিনগর বাজারে। প্রত্যেকটি সবজি, আসলে যে সবজিগুলো রয়েছেন, প্রত্যেকটি সবজির দাম 80 থেকে 100 টাকা। 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আমরা যদি কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন, প্রত্যেকটি সবজি অর্থাৎ বৃষ্টির কারণে সবজির দাম বৃদ্ধি এমনটি জানিয়েছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। বাজারে কেমন বাজার দর দেখলেন? বাজার দরটা কি পরিস্থিতি? না, বাজার দর আসলে গত এক সপ্তাহ মনে এটা ডাবল হয়ে গেছে। কারণ আমরা 2 সপ্তাহ আগেও মনে হয় যে 50-60 লেভেলে যেই সবজিগুলো ছিল এগুলো সব 100 লেভেলে চলে গেছে। আর আরেকটা হচ্ছে কি যে এখন সিজন চলতেছে ইলিশের সিজন, মানে আমার মনে হয় যে ইলিশটা মানুষ একটু কমে খাবে, কিন্তু তা হচ্ছে না। আমার মনে হয় যে ইলিশ স্টোরেজ হচ্ছে অথবা নদী থেকে অন্য কোথাও চলে যাচ্ছে, বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না। আর ওভারঅল সব কিছুরই দাম বাড়ছে, প্রায় ডাবলের পর্যায়ে। পরিস্থিতিটার জন্য আসলে কারা দায়ী? আমার মনিটরিং ঠিক মতো দেখছেন? আমার মনে হয় বাজার কন্ট্রোলিংটা এটা মনে একটু স্লাগিশ হয়ে গেছে। এটা বাজার কন্ট্রোলিংটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে মনে হয় এটা আর হবে না। কারণ আপনি যদি দেখেন সাপ্লাই কিন্তু অ্যাভেলেবল বাজারে, আপনি যদি যে কোনো দোকানে যান সব ধরনের জিনিস অ্যাভেলেবল, কিন্তু তারপরেও কিন্তু দাম বেশি। এটা আবারও সেই সিন্ডিকেটরা আবার চলে আসছে কিনা বাজারে, এটা মনিটর হচ্ছে কিনা আদৌ আমার সন্দেহ হচ্ছে। সাবরিনা, আপনি শুনছিলেন একজন যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণ বাজারে এসেছেন। আমরা একটু মাছের বাজারে চলে যাব। মাছের পরিস্থিতি আমরা ভাই একটু আমাদেরকে জানাবেন, আসলে মাছগুলো কেমন দামে বিক্রি করছেন? মাছ চান্দা মাছ বেচতেছি 1200 টাকা কেজি, বাইলা মাছ বেচতেছি 1000 টাকা 1100 টাকা, কাসকি মাছ 500-600, এরকম মলায় মাছ 400-500 টাকা। তারপর চিংড়ি মাছ আছে আপনার 1500 টাকা কেজি আছে, তারপর 1200 টাকা কেজি আছে, হরিণা চিংড়ি আছে 800 টাকা কেজি, বাগদা চিংড়ি আছে 1000 টাকা কেজি। আর শুক্রবার কেজিতে 20-50 টাকা একটু জিটিএ থাকে আর কি। ধন্যবাদ আপনাকে। সাবরিনা, আপনি শুনছিলেন আসলে প্রত্যেকটি মাছের দামও বৃদ্ধির তালিকায় রয়েছে। এই ছিল আমার কাছ থেকে শান্তিনগর বাজার থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। শান্তিনগর বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান, জানাচ্ছিলেন বাজার দরের সবশেষ পরিস্থিতি। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল 10 দিনের ভাঙনে বিলীন হয়েছে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম বজ্রনাথপুর সহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। সেতুটা ভাঙতে ভাঙতে একদম মায়ের করতে এসে একটা চাপড় রয়েছে, গাড়ি ইত্যাদি যাচ্ছে সম্পূর্ণ দেখে। একটা কল ছিল, এবার পানি খাওয়া সে কল পড়ে গেছে, রাস্তা ছিল রাস্তা পড়ে গেছে, আমরা খুব বিপজ্জনক। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। 30-40টা ঘর ছিল, সবাই পালিয়ে গেছে। এখন বর্তমানে যারা আছে তারা অনেক দরিদ্র পরিবার বললেই চলে। তারা আসলে কোথায় যাবে, এরকম কোনো জায়গা নাই, অসহায়ের মতো আছে। যে আপনারাও দেখলেন আশেপাশে বাড়িঘরগুলা কিরকম অবস্থায় আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আপাতত যে সমস্ত এলাকায় খুব বেশি ভাঙন এবং বাড়ি ঘর একেবারে রাস্তা ভেঙে যাচ্ছে এরকম যে একটা পয়েন্টে আমরা এমার্জেন্সি কাজ করবো এবং পারমিশনের জন্য আমরা চেষ্টা করতেছি। আর পারমিশনের জন্য আমরা একটা ডিপিপি তৈরি করতেছি, প্রজেক্ট কাজ হলে পরে তখন এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী ভাঙন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা ও পূর্ণভবা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দেয় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিলেটে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই অবৈধ পাথর ও স্টোন ক্রাশারের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। বৃহস্পতিবার তিনি সাদা পাথর পরিদর্শন শেষে ফেরার পথে অভিযান চালিয়ে ৩ ক্রাশার মিলের পাথর জব্দ করেন। প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে কোম্পানিগঞ্জ উপজেলায় যান সারোয়ার। ফেরার সময় উপজেলার টুকেরগাঁও এলাকায় অবৈধ পাথরে মজুদ জব্দ করেন তিনি। এর আগে সাদা পাথর পরিদর্শন শেষে ডিসি সারোয়ার বলেন, সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, সাদা পাথর থেকে যাতে আরেকটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন সারোয়ার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি সাদা পাথর গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছে গাজীপুর মহানগর কোনাবাড়ি থানার স্বেচ্ছাসেবক দল। জাকারিয়া সরকার হিমেল ও রবিউল ইসলাম রবির নেতৃত্বে র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি নতুন বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেশম বোর্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা এই আনন্দ র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিস এর আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুনতাসির আলী। খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার আহ্বায়ক বশির আহমেদ ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিস সভাপতি হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ সিরাজি, উপদেষ্টা হাফেজ মাওলানা অলিউল্লাহ, সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক গাজী নিয়াজুল করিম সহ আরও অনেকে।